তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের সাজেশন নিয়ে। তো আমি প্রত্যেককে বলবো তোমরা তোমাদের খাতা এবং পেন নিয়ে বসো। তোমরা বিষয়গুলোকে তোমাদের বোঝার নিরিখে জাস্ট শর্ট ফর্মে বিষয়গুলো লিখবে। আর যারা অলরেডি আমি যেমনটা তোমাদের বলতাম কোশ্চেন লিখতে, যদি কেউ লিখে থাকো তাহলে কোশ্চেনে জাস্ট সেগুলোকে মার্ক করতে পারো। তো দেখো, আমি প্রত্যেকটা সাজেশন শুরু করার পূর্বে তোমাদের কিছু কথা বলি, এই ভিডিওতেও না বললে নয়। সেটা হচ্ছে যে দেখো, আমি যা বিষয় তোমাদের এতদিনে দিয়েছি, তোমাদের ওভারঅল একটা সিলেবাস কিন্তু কমপ্লিট করার আমি চেষ্টা করেছি। যতটা কম বিষয় দিয়ে তোমাদের করানো যায় সেই বিষয়টা কিন্তু আমি তোমাদের মাথায় রেখেই কিন্তু বিষয়গুলো তোমাদের দিয়েছি। এবার কথা হচ্ছে, তোমাদের আজকে যে এই সাজেশন আমি দেব, এখানে যা কোশ্চেন আমি বলবো সেগুলো পুরোটাই কিন্তু এক্সপেক্টেড। ঠিক আছে? একদম সেটাই যে হুবহু তোমাদের মিলে যাবে এমনটা কিন্তু নাও হতে পারে। বিগত ক্ষেত্রেও হয়নি, অনেক ক্ষেত্রে হয়েছে। তো এটাই কিন্তু মানে একদম মেনে চলবে না যে এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে আর বাকি যা যা আমি এক্সট্রা করিয়েছি সেগুলো আসবে না, এমনটা কিন্তু নয়। তোমাদের ওভারঅল বিষয় কিন্তু পড়েই যেতে হবে। ঠিক আছে? সে কারণে তোমরা ব্যাচে ভর্তি হয়েছো, যেন সব বিষয় তোমরা পাও। না হলে শুধু যদি সাজেশনে নেওয়ার থাকতো তাহলে সেটা তো তোমাদের আমি ইউটিউবেও পড়িয়ে দিতে পারতাম, তাহলে ব্যাচ করার কোনো মানে হয় না আলাদাভাবে। তো তোমরা যথেষ্ট এগুলো সম্পর্কে জানো, তোমরা 3টে সেমিস্টার পার করে এসেছো অলরেডি। তো প্রত্যেককে বলবো, তোমরা যা যা বিষয়গুলো আজকে আমি বলবো সেগুলোকে একটু গুরুত্ব সহকারে একদিন পড়বে। প্রত্যেকে জেনে গেছো তোমাদের এক্সামিনেশন আগামী মাসেই কিন্তু মাঝামাঝি সময়ে কিন্তু হওয়ার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে। তো সেই হিসেবেই কিন্তু তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা কিন্তু করো। একটা যথেষ্ট ভালো একটা, যদি আমি দেখি সময় কিন্তু এখনও রয়েছে, এই মাসটারও প্রায় অনেকটা সময় রয়েছে। ইভেন তোমরা সেই মাসেরও কিন্তু মানে আগামী মাসেরও কিন্তু একটা যথেষ্ট সময় পাচ্ছ। তো যারা এখনো পর্যন্ত শুরু করোনি বা নতুন কেউ যদি যুক্ত হয়ে থাকো তাদেরকে বলবো জাস্ট এই কটা দিন একটু ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু তোমরা কিন্তু তুলে নিতে পারবে তোমাদের পুরো যে প্রস্তুতি সেটা কিন্তু তুলে নেওয়া খুবই সহজভাবেই তোমরা তুলতে পারবে যদি এই কটা দিনও তোমরা ভালোভাবে পড়ো। ঠিক আছে? আমি শুরু করছি কথা না বাড়িয়ে। তোমরা এক এক করে বিষয়গুলোকে লিখতে পারো বা তোমাদের মতো করে তোমরা যেভাবে পারবে সেভাবে নোটস করবে। ওকে? এখানে তোমাদের রয়েছে সিসি 4.1, যেখানে তোমাদের দেখবে কবিতা, ছোট গল্প, নাটক থেকে শুরু করে উপন্যাস, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো প্রথমে আমি শুরু করছি নাগার্জুন দিয়ে। তো নাগার্জুনের কবিতার এখানে তোমরা পড়বে যে কবিতায় তার যে বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেটা হতে পারে তার প্রতিবাদী চেতনা থেকে শুরু করে তার দেশপ্রেমের যে বিভিন্ন দিক এবং রাজনৈতিক বিভিন্ন দিক, সেগুলো কিন্তু তার কাব্য বা কবিতা একটা অন্যতম বৈশিষ্ট্য। তো সেগুলো তোমরা কিন্তু পড়বে, মানে কবিতার বৈশিষ্ট্য এবং শিল্প চেতনা, এটা পড়লেই কিন্তু তোমরা এই বিষয়গুলো কিন্তু লিখতে পারবে। ঠিক আছে? আসতেই পারে তোমাদের যে তার কবিতায় প্রতিবাদী চেতনা কিভাবে ফুটে উঠেছে, আর সেটা কিন্তু এই বৈশিষ্ট্যের যে শিল্প চেতনা বা বৈশিষ্ট্য, এই নোটসটা রয়েছে এখানে কিন্তু তোমরা বানিয়ে সেটাকে নিজেদের মতো করে জাস্ট লিখতে হবে। ঠিক আছে? এরপরে এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে যে নাগার্জুনের কবিতায় মানবিক বোধ, অথবা এটাকেই একটু ঘুরিয়ে কবিতায় নিপীড়িত সাধারণ মানুষের স্থান কিভাবে ফুটে উঠেছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করো। তো এটাকেও কিন্তু খুবই ভালোভাবে এবার একটু পড়বে। ঠিক আছে? এবারে নেক্সট পার্টে আসছি আমি। এখান থেকে আমি এই দুটোই বললাম তোমাদের, বাকি সবই করবে, তবে এগুলোকে একটু বেশি জোর দিবি। ঠিক আছে? নেক্সট হচ্ছে ছোটো গল্প। ছোটো গল্প অনেকগুলো রয়েছে, এখান থেকে আমি কয়েকটা তোমাদের জন্য বলছি। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, যার মধ্যে হচ্ছে পেশোয়ার এক্সপ্রেস, সদ্গতি, তারপর হচ্ছে ঘটশ্রাদ্ধ, নানহির নানি, এবং হচ্ছে আহ, প্রেমচন্দ। ঠিক আছে? তো এগুলোকে একটু বেশি জোর দিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে। বাকি সবই পড়ার চেষ্টা করবে যতটা সম্ভব হয়। তবে যারা একদমই নতুন ভর্তি হয়েছে তারা কিন্তু এগুলোকে কিন্তু একদমই ছাড়বে না, এগুলো কিন্তু পড়বেই। ঠিক আছে? নেক্সট উপন্যাস। তো উপন্যাস হিসেবে এখানে তোমাদের শিবশঙ্কর পিল্লের যে চিংড়ি উপন্যাস, এটাই তোমাদের পড়তে হবে। এখান থেকে তোমাদের নোটস দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমরা কি পড়বে? দেখো, চরিত্র হিসেবে তোমরা কারুতাম্মা চরিত্র, এটাকে আলাদাভাবে পড়তে পারো। অথবা তোমরা এই যে কোশ্চেনটা একটু খুব ভালোভাবে করবে, সেটা হচ্ছে দারিদ্রতা, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কারের বিপরীতে কারুতাম্মা ও পারিকুটির প্রেম কিভাবে এক ট্র্যাজেডিক পরিণতির মধ্যে পূর্ণতা পেয়েছে, তা উপন্যাস অবলম্বনে আলোচনা করো। তো এই কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে পড়বে। এছাড়া এই যে চিংড়ি উপন্যাস, এটা আঞ্চলিক উপন্যাস হিসেবে কতটা সার্থকতা লাভ করেছে, আর সেটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা রেডি করবে।
ঠিক আছে, নেক্সট নাটকে যাচ্ছি আমি। নাটকের মধ্যে হয়বদন নাটকটি তোমাদের এখান থেকে রয়েছে। তো হয়বদন নাটকে তোমরা যে বিষয়গুলো সব থেকে বেশি জোর দেবে সেটা হচ্ছে যে হয়বদন নাটকের কেন্দ্রীয় চরিত্র পদ্মিনী, এটা একটা করবে তোমরা এখান থেকে। অথবা এখান থেকে যেমন হচ্ছে পদ্মিনী চরিত্রটির আহ, দোলাচলতা দেবদত্ত ও কপিলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই যে আমি কোশ্চেনটা তোমাদের দিয়েছি, এটা পদ্মিনীর চরিত্র বিশ্লেষণের মাধ্যমে তোমরা এই কোশ্চেনটা পড়লেও এই কেন্দ্রীয় চরিত্র আলাদাভাবে পড়তে হবে না তোমাদের, এখান থেকেই কিন্তু এই বিষয়টা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া এই যে নাটকের যে হাস্যরস, সেটাও তোমরা কিন্তু একটু পড়ার চেষ্টা করবে, হাস্যরস পর্যালোচনা। এছাড়া আরেকটা আমি তোমাদের এখান থেকে বলছি না, সেটা হচ্ছে কেন্দ্রীয় ভাবনা। এই যে হবিজন নাটক, এই নাটকের কেন্দ্রীয় ভাবনাগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করো। তো এই কোশ্চেনটাও কিন্তু একটু ভালোভাবে পড়বে এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে এই পার্টগুলো তোমাদের ছিল, যেগুলো আমি তোমাদের বলে দিলাম। এবারে আমরা নেক্সট পার্টে যাচ্ছি, যেখানে রয়েছে রবীন্দ্র সাহিত্য সিইসি 4.1। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বিসর্জন নাটক রয়েছে। ঠিক আছে, বিসর্জন। তো দেখো বিসর্জন নাটকে তোমরা যে কোশ্চেনটা সব থেকে ভালোভাবে পড়বে সেটা হচ্ছে ট্র্যাজেডি হিসেবে এর সার্থকতা কতখানি, সেটা আলোচনা করো, এটা করবে। আর দ্বিতীয় করবে এখানে নাটকে, এই যে বিসর্জন নাটকে দুটি ভাবের বিরোধ, যেমন হচ্ছে প্রেম এবং প্রতাপ। তো এই যে মন্তব্য, এই মন্তব্যটির যথার্থতা কতখানি সেটা তোমাদের বিচার করতে বলা হতে পারে। এই কোশ্চেনটা কিন্তু তোমরা পড়বে অবশ্যই। ঠিক আছে, আমি এই দুটোই রেখেছি এখান থেকে। আর এখান থেকে এই দুটোই তোমরা করবে। নেক্সট রয়েছে অচলায়তন। তো অচলায়তন থেকে তোমরা মূলত দুটো চরিত্র খুব ভালোভাবে একটু রেডি করবে, সেটা হচ্ছে পঞ্চক এবং হচ্ছে দাদা ঠাকুর। পঞ্চক এবং দাদা ঠাকুর। এছাড়া তোমরা কিন্তু এই নাটকের কিন্তু নামকরণটা একটু ভালোভাবে দেখে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট রাজা। তো রাজা থেকে তোমরা সুরঙ্গমা, যে সুরঙ্গমা চরিত্র যেটা রয়েছে, এই চরিত্রটা করবে, রাজা চরিত্র করবে। এবং এই যে নাটক, রাজার নাটক, এটা কোন শ্রেণীর নাটক, রূপক সাংকেতিক না কোন মানে শ্রেণীর নাটক, সেটা তোমরা অবশ্য করবে। গানের ব্যবহার কিভাবে লক্ষ্য করা যায় এই নাটকে, সেটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা রেডি করবে। ঠিক আছে, এবার আসছি চণ্ডালিকা। তো দেখো চণ্ডালিকাও তোমরা যে বিষয়টা পড়বে সঙ্গীতের ব্যবহার, সেটা পড়বে। চণ্ডালিকা নাটকে কিভাবে ফুটে উঠেছে সঙ্গীতের ব্যবহার, সেটা পড়বে। তারপরে হচ্ছে গদ্যনাট্য চণ্ডালিকা থেকে নৃত্যনাট্য চণ্ডালিকা, এই যে সংরূপের বিবর্তনের প্রেক্ষিতে নাটকটির শ্রেণী বা বৈশিষ্ট্য আলোচনা, এই নোটসটা আমি তোমাদের দিয়েছি। তো এটাও কিন্তু খুব ভালোভাবে এখান থেকে পড়বে। ঠিক আছে, তো এখান থেকে শেষ হচ্ছে এই পার্টটি। নেক্সট পার্টে আমি যাচ্ছি। নেক্সট পার্ট হচ্ছে তোমাদের, এখানে একটা বিষয় বলে দিই আমি। দু একজন আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছিলে, আমি তো তোমাদের প্রিভিয়াস ক্ষেত্রেও বলেছি, অনেক ক্ষেত্রেই ইভেন অ্যাসেসমেন্ট পেপারেও বলেছি যে তোমাদের এবারে পরীক্ষার রিটেন এক্সাম কিন্তু 4টা হবে, 5টা নয়, 4টা হবে। দুদিনে তোমাদের কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে যাবে। 4টা মানে বলতে তোমাদের এরপরে যে সিসি রয়েছে, সিইসি 4.2, সেটা কিন্তু তোমাদের আলাদাভাবে পরীক্ষা হচ্ছে না, রিটেন এক্সাম হচ্ছে না। তোমরা যেটা জমা দিয়েছো সেটাই কিন্তু তোমাদের রিটেন এক্সাম তোমরা জমা দিয়ে দিচ্ছ। ঠিক আছে, যেটা হচ্ছে ডিজার্টেশন পেপার বা বলতে পারো সাহিত্য বিষয়ক প্রবন্ধ, যেখানে রবীন্দ্রনাথের বিভিন্ন বিষয়গুলো এসেছিল, বন্ধুত্ব থেকে শুরু করে কি কি বিষয়গুলো তোমাদের ছিল। তো সেই বিষয়গুলো তোমরা অলরেডি জমা করে দিয়েছো 40 মার্কসের জন্য। আর 10 মার্কসের জন্য তোমাদের আলাদাভাবে যখন অ্যাসেসমেন্ট ছিল সেখানকার মিলে তোমাদের কিন্তু 50 মার্কস কিন্তু সেখানে অলরেডি কভার হয়ে গিয়েছে। তো আলাদাভাবে কিন্তু এক্সাম হবে না, আমি বারবার এটা বলেছি প্রিভিয়াস ভিডিওতেও। ইভেন আমি তোমাদের যখন অ্যাসেসমেন্ট পেপারগুলো এসেছিলো সেই সময়ও বলেছিলাম যে এটা কিন্তু আলাদাভাবে তোমাদের পরীক্ষা হচ্ছে না। তবু দেখলাম, আমি কালকে আবার একজন জিজ্ঞেস করলে এটা নিয়ে, যে দাদা এটার নোটস তো তুমি একটাই দিয়েছো। আরে আমি তো নোটস দিইনি তোমাদের এখান থেকে, কোনো নোটস দিয়েছি এখান থেকে, কোনো নোটস দিইনি তো তোমাদের, এটা পরীক্ষা হবে না তো। ঠিক আছে, একদম ক্লিয়ারলি শুনে নাও, সিইসি 4.2 তোমাদের পরীক্ষা হচ্ছে না। এই পেপারটা তোমাদের অলরেডি তোমরা যে পেপারটা দিয়েছো সেটাতেই ইনক্লুড রয়েছে সে নাম্বারটা। ঠিক আছে, তাহলে আমাদের কি পড়তে হবে, ওইসি 4.1। ঠিক আছে, এখানে রয়েছে কবিতা অলোক রঞ্জন দাশগুপ্তের। তো এখান থেকে তোমরা কি কি বিষয় পড়বে, তো এখান থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে অলোক রঞ্জন
দাশগুপ্তের যে কাব্য ভাবনা, যেমন হচ্ছে বলতে পারি আমরা পঞ্চদশ শতকে বাঙালি কবিদের মধ্যে অলোকরঞ্জন দাশগুপ্তের কিছু স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। তো সেটা কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। এছাড়া এখান থেকে তোমরা যে যে বিষয়গুলো পড়বে সেটা হচ্ছে ড্যামোক্লেসের ছোড়া কবিতা, নারী, ট্রাক্টর চালাও নারী, টুবিঙ্গেন টবিঙ্গনে নাকি টবিঙ্গনে, হ্যাঁ। তারপর হচ্ছে অন্তিগণে যে মঞ্চ, এই কবিতাগুলো কিন্তু তোমরা এখান থেকে পড়বে, ঠিক আছে। এবার নেক্সট যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আহ, নাটক রয়েছে, একাঙ্ক নাটক, যেটা হচ্ছে অজিত বন্দ্যোপাধ্যায়ের। তো দেখো এখান থেকে তোমরা যেটা পড়বে তার মধ্যে তোমরা ডেইলি প্যাসেঞ্জারের যে করুণ কাহিনীর নামকরণ, সেটা একটু ভালোভাবে পড়বে এখান থেকে তোমাদের বারবারই আমি মানে কি বলবো, প্রত্যেক বছরই কোশ্চেন আমি দেখতে পাই, তো এই জায়গাটা একটু তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। ইন্দুভূষণ ও মদনমোহন চরিত্র যে তুলনামূলক আলোচনা, এটাও কিন্তু খুব ভালোভাবে পড়বে। নানা রঙের দিনে যে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র খুবই স্বল্পই দিয়েছে আই থিঙ্ক আমি, আর সেটাও একটু খুব ভালোভাবে পড়বে তোমরা, ঠিক আছে। তামাক সেবনের অপকারিতার নামকরণ, সেটাও জেনে রাখবে। নেক্সট হচ্ছে বিনয় ঘোষ। তো দেখো বিনয় ঘোষ থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে কলকাতার মন প্রবন্ধে কলকাতার মন বলতে বিনয় ঘোষ বা প্রাবন্ধিক কি বুঝিয়েছেন, সেই কোশ্চেনটা তোমরা পড়বে। এটা আই থিঙ্ক তোমাদের অ্যাসেসমেন্ট পেপারেও ছিল আমার যতদূর মনে পড়ছে। তো এই কোশ্চেনটা কিন্তু একটু ভালোভাবে রেডি করবে এখান থেকে। এছাড়াও পটুয়া ও পট শিল্পে যে কবিতা এটা, তারপর হচ্ছে জয়দেব কোন্দুলি না কেদুলি এরকম একটা রয়েছে আমার এখানে একটু, জয়দেব কোদুলি বলেই রয়েছে তোমাদের। তো এই কবিতাটা কিন্তু তোমরা পড়বে এখান থেকে, ঠিক আছে। আর এখান থেকে হ্যাঁ এইগুলো তোমরা একটু ভালোভাবে এখান থেকে পড়বে। তারপর হচ্ছে দেখো নেক্সট হচ্ছে সমরেশ বসুর মহাকালের রথের ঘোড়া, মহাকালের রথের ঘোড়া। তো এখান থেকে কি কি করবে তোমরা, দেখো নামকরণ প্রথমত পড়বে। তারপর হচ্ছে রোহিতুন যে কর্মীর বাড়ি ফেরা যে ঘটনা, সেই ঘটনার বর্ণনা, সেটা কিন্তু খুব ভালোভাবে রেডি করবে এখান থেকে, ঠিক আছে। মঙ্গলা চরিত্রটাও একটু দেখে রাখবে, এই জায়গা থেকে আমি এই দুটোকেই তোমাদের জন্য রেখেছি এখান থেকে। বাকি সবই পড়বে যেটা আমি তোমাদের শুরুতেই বললাম। নেক্সট হচ্ছে ওইসি 4.2, যেখানে রয়েছে বাংলাদেশের সাহিত্য। প্রথম কোশ্চেনই আমি রেখেছি যে বাংলাদেশের যে উদ্ভব, সেটা উদ্ভব এবং রাজনৈতিক যে রাজনৈতিক সামাজিক ইতিহাস এর পটভূমি, এই কোশ্চেনটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এখান থেকে পড়লে এটা একটা আমি বড় কোশ্চেন আই থিঙ্ক তোমাদের দিয়েছি, মানে অ্যান্সারটা অনেকটা বড়। এটা যদি তোমরা পড়ো না, অনেক কিছু এখান থেকে জেনে যেতে পারবে। আলাদাভাবে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের করা লাগবে না, যখন আসবে পরীক্ষায় দেখবে অনেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই কোশ্চেনটার মধ্যেই লুকিয়ে রয়েছে, বা এর উত্তরের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে, ঠিক আছে। এই কারণে আমি নোটসগুলো পড়তে বলি, পড়লে কি হয় তোমরা বুঝতে পারবে যে কোনো নোটস হুবহু না নাই আসতে পারে। আমি যেখানে বলছি এগুলো যে হুবহু তোমাদের এই কোশ্চেনে আসবে, এমনটা নাও হতে পারে, সেখানে ভিন্নভাবে ঘুরিয়ে কিন্তু আলাদাভাবে কোশ্চেন করতেই পারে তারা। কিন্তু যদি বিষয়টা ভালোভাবে পড়ো তোমরা, তো সেটা বানিয়ে কিন্তু নিজেদের মতো করে লিখতে পারবে। অনেকেই করেছে প্রিভিয়াস এক্সামগুলোতেও, তোমরাও করেছো তোমাদের মধ্য থেকে অনেকে, ঠিক আছে। তো যাই হোক, এবার নেক্সট হচ্ছে শামসুর রহমান এর কবিতা। তো এখান থেকে তোমরা পড়বে পুরাণ প্রসঙ্গ, তার কবিতায় পুরাণ প্রসঙ্গ কিভাবে ফুটে উঠেছে বা কিভাবে এসেছে, সেই বিষয়টা তোমাদের এখানে পড়তে হবে। এছাড়া এখান থেকে তোমরা পড়বে বাংলাদেশের সামগ্রিক ইতিহাসের দলিল হচ্ছে এই শামসুর রহমানের কবিতায় ফুটে উঠেছে, আর সেটা কিভাবে, সেই বিষয়টা তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে এখান থেকে, ঠিক আছে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে। এরপরে হাসান আজিজুল হকের যে তোমাদের এখান থেকে রয়েছে গল্প। তো সেই গল্প থেকে তোমরা কি কি গল্পগুলো করবে, সেটা হচ্ছে খাঁচা গল্পটা করবে এখান থেকে, নামহীন গোত্রহীন করবে। এছাড়া হচ্ছে আতুজো, আতুজো না আতুজা এরকম একটা রয়েছে, আমার ঠিক মনে পড়ছে না এখন। এই যে একটা রয়েছে ও একটি কবরী গাছ, আতুজো একটি কবরী গাছ, তো এটাও তোমরা একটু করে রাখবে। এছাড়া হচ্ছে কৃতদাসের হাসি, কৃতদাসের হাসি থেকে তোমরা যেটা করবে উপন্যাস, এই উপন্যাস থেকে, সেটা হচ্ছে প্রধান নারী চরিত্র যেটা হচ্ছে মেহেরজান। মেহেরজান জানো তোমরা প্রধান নারী চরিত্র যারা পড়েছো। তো
এই নারী চরিত্রটা তোমরা করবে। এছাড়া হারুন চরিত্রটা কিন্তু খুব ভালোভাবে করবে, ঠিক আছে? হারুন চরিত্রটাও করে রাখবে। তো এখান থেকে তোমাদের সমাপ্ত হচ্ছে সাজেশন। এখানে আমি কয়েকটা কথা বলে দিই। তোমাদের যদি কোনোরূপ কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু থেকে থাকে, তোমাদের আমি প্রত্যেককে বলবো তোমরা এই এই কদিনের মধ্যে তোমরা তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারো। কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, আমি তার কারণ এই মাসটা পুরোটাই কিন্তু ব্যস্ততার মধ্যেই থাকবো, ঠিক আছে? খুব একটা রেসপন্স করতে পারবো না। যদি সেগুলো ইম্পর্টেন্ট বিষয় হয় সেগুলো তোমাদের আমি হোয়াটসঅ্যাপে গ্রুপগুলোতে রয়েছে, সেই গ্রুপে আমি তোমাদের শেয়ার করে দেবো জাস্ট, ঠিক আছে? কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা জানাবে। আমি তোমাদের এই জাস্ট 10 তারিখের মধ্যে তোমরা জানানোর চেষ্টা করবে। বাকি টাইমটা আমি পুরোটাই কিন্তু ব্যস্ততার মধ্যেই থাকবো। তো সেভাবে কিন্তু রেসপন্স নাও করতে পারি। তো যার মানে যাদের যাদের সমস্যা থাকবে তারা জানাবে ইমিডিয়েটলি, ঠিক আছে? এবার খুব ভালোভাবে পড়ো। এ কটা দিন আমি এটাই বলবো। খুব ভালো রেজাল্ট তোমরা করেছো। তোমার মধ্যে থেকে এবারে 70 to 73 এরকম পার্সেন্টেজ এসেছে, যেটা খুবই ভালো একটা রেজাল্ট। আমি বলবো যারা 55 বা 55 বলবো না, এবারে 60% আমি মানে রাখছি। তখন তোমরা দেখেছো যে এসএলএসটি থেকে শুরু করে যত সব এক্সাম, এখন কিন্তু সবগুলোতে কিন্তু তোমাদের কিন্তু 60% রাখাটা কিন্তু খুবই দরকার। নাহলে কী হবে, তোমরা মার্কসটা কম পাবে, ঠিক আছে? নাম্বারটা খুবই কম পাবে। 10 নাম্বার থাকবে এই 60%-এর উপরে, আমি যতদূর দেখেছি। আশা করি তোমরাও দেখেছো সেটা। তো 10 নাম্বারটা 60% থাকলে 10-এ 10 পাবে। এবার কম পেলে তোমরা সেই হিসেবে কিন্তু কম পাবে। তো সেটা যেন না কম পাও। কারণ দেখো, পয়েন্টে পয়েন্টে কিন্তু কম্পিটিশন হয় ভবিষ্যতে। সেই বিষয়টা মাথায় রেখে আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি তোমাদের, যেন 60%টা প্রত্যেকেই থাকে। যাদের যাদের প্রিভিয়াস ক্ষেত্রে 60% নেই, এবারে খুব ভালোভাবে পড়ো। ভালোভাবে পড়ে যেন সেই বিষয়টা কভার করতে পারো। যেমন কেউ যদি 58% তোমাদের ওভারঅল আসছে বাকি তিনটাতে, সরি এর আগে যে তিনটা হলো, হ্যাঁ তিনটাতে যদি অ্যাভারেজ করবে যে কত কত পার্সেন্টেজ আসছে, তিনটাই যোগ করবে, পার্সেন্টেজগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করবে, তাহলে অ্যাভারেজ কত আসছে পার্সেন্টেজ। ধরে নাও একটাতে 55 আসলো, একটাতে 60 আসলো, একটাতে 62 আসলো। তো এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করবে, তাহলে কী হবে, অ্যাভারেজটা চলে আসবে। অ্যাভারেজটা দেখবে যে কত এভারেজ তোমাদের 60% থেকে কম আসছে। যদি 2 আসে, তো সেই যে অ্যাভারেজটা, প্রত্যেকটাতে 2 আসা মানে কি, 2 তোমাদের কিন্তু ওই অ্যাভারেজটা কিন্তু এখানে পূরণ করার চেষ্টা করবে এই সেমিস্টারে, একটু বেশি নাম্বার তোলার চেষ্টা করবে। তাহলে 60% ওভারঅল যেন 60% আসে তোমাদের। এমন দেখবে না যে ফার্স্ট সেমিস্টারে 60% আছে কিনা বা সেকেন্ড সেমিস্টারে আছে কিনা, সেটা দেখবে না, তোমাদের ওভারঅলটা দেখবে। তো সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু পড়াশোনাটা করো, যেন 60%টা থাকে, এটাই আমি চাই। আর যারা 72-73 পাইছো, মানে পেয়েছো, তোমরা তোমরা খুবই ভালো নাম্বার পেয়েছো, ঠিক আছে? খুবই ভালো নাম্বার পেয়েছো। এর থেকে ভালো নাম্বার হয় না। এত নাম্বার পাও মানে তো অনেক হিউজ নাম্বার, ঠিক আছে? ডিস্টেন্সে অনেকেই বলে যে ডিস্টেন্সে নাম্বার দেয় না, এটা ভালো নাম্বার। তো 60% আমি বলবো। ইভেন আমি 55%টাও কিন্তু খারাপ বলছি না, কিন্তু বর্তমানে এসএলএসটি বা এই সমস্ত এক্সামগুলোর জন্য আমি বলছি, যদি 60% পাও তাহলে সেক্ষেত্রে নাম্বারটা তোমাদের কমবে না ভবিষ্যতে, এটাই তোমাদের কিন্তু জন্য ভালো। বাকি 55% পেলেও কিন্তু তোমাদের নেট সেট বা এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু তোমরা বসতে পারবে, ঠিক আছে? তো কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না। বা এমনিতেও যদি ভবিষ্যতে কি কি তোমাদের সরি এসএলএসটিতেই কি যেন একটা পার্সেন্টেজ থাকে, আমার ঠিক মনে পড়ছে না। যদি সেক্ষেত্রে 55% থাকে তাহলে কিন্তু জেনারেলদের হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো একটু মাথায় খেয়াল রেখেই কিন্তু পড়াশোনাটা করো এই কটা দিন। খুব ভালোভাবে পড়লে কিন্তু যারা নতুন ভর্তিও হয়েছে তারাও কিন্তু খুব ভালোভাবে ইজিলি কিন্তু মানে তোমরা প্রস্তুতি কিন্তু কমপ্লিট করে নিতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই এই ভিডিওটা কিন্তু কেউ শেয়ার করবে না, এটা এটা কিন্তু তোমাদের জন্যই পার্সোনালি এই ভিডিওটা রাখা হচ্ছে। প্রাইভেট থাকবে ভিডিওটা, কেউ কিন্তু শেয়ার করবে না, ঠিক আছে?